নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন এখনকার বিশেষ খবর পড়ছি আমি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি। কোচবিহার সফরে কি বললেন মমতা? রাজবংশী ভোটের নতুন সমীকরণ। অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন হেমন্ত বিশ্ব শর্মা। কি দাবি তার? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার লেটেস্ট আপডেট। বিপুল ক্ষতি হচ্ছে রাতের কলকাতা মেট্রোয়। আসছি বিস্তারিত খবরে। কোচবিহার সফরে কি বললেন মমতা? আজ মঙ্গলবার সকালে মদন মোহন মন্দিরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই পুজো দেওয়ার আগে কোচবিহার জেলা নেতৃত্বের কয়েকজনকে ডেকে নেন তৃণমূল সুপ্রিমো। তারপর বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে। রুদ্ধদ্বার এই বৈঠকে জেলা নেতৃত্বকে তৃণমূল নেত্রী সতর্ক করে দেন বলে সূত্রের খবর। এদিন উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষদের দলনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ফলাফল ভালো হয়েছে, তার জন্য অবশ্যই অভিনন্দন, কিন্তু এই ফলাফল দেখে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, বরং আরো বেশি কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে তা মিটিয়ে ফেলতে হবে, জয়ের ধারা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। আত্মতুষ্টি যেন না আসে সেদিকে খেয়াল রাখতে বলেছেন বলে সূত্রের খবর। একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আরো মনোযোগী হতে হবে সকলকে। আজ সার্কিট হাউসে উদয়ন গুহ, পার্থপ্রতিম রায়, গিরীন্দ্রনাথ বর্মন, অভিজিৎ দেব ভৌমিক, রবীন্দ্রনাথ ঘোষদের ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নির্বাচন মিটে যাওয়ার পরে উত্তরবঙ্গে পা রেখে প্রথমেই কোচবিহারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবংশী ভোটের নতুন সমীকরণ। অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টার্গেট 2026 বিধানসভা নির্বাচন। কোচবিহারে 9টি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে সব থেকে বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজবংশী ভোট ব্যাংক, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তার জন্য কি আজ মদন মোহন বাড়ির পুজো ছেড়ে সোজা কোচবিহারের রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, 2024 লোকসভা নির্বাচনে কোচবিহার আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজবংশী ভোট ব্যাংক, যার অন্যতম মূল কাণ্ডারি ছিলেন অনন্ত মহারাজ বলে মনে করা হয়। যদিও বা তিনি বিজেপির রাজ্যসভায় সাংসদ, তথাপি তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন, বিজেপিতে থেকে কোনো কাজ করতে পারছেন না, তিনি মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারছেন না। তার এই বিমুখ হওয়াকেই কাজে লাগিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হয়। আর তার জেরে কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহারে বিজেপির লোকসভা সাংসদ তথা অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের পাড়িয়ে হাত জোর করে স্বাগত জানান অনন্ত মহারাজ। এরপরই এক গোপন বৈঠক শুরু হয় তাদের মধ্যে। তবে এখনো পর্যন্ত বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হলো তা পরিষ্কার করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে বিজেপি শিবিরে আশঙ্কা করা হচ্ছে অনন্ত মহারাজ দল বদল করে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন। সেক্ষেত্রে বিধানসভা 2026 সম্পূর্ণ তৃণমূলের দখলে থাকবে কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্র বলেই দাবি করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন হেমন্ত বিশ্ব শর্মা। কি দাবি তার? এই দ্বিতীয় ময়না তদন্তের পর ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় নমুনা। এবার এই বিষয়টি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সঠিক তদন্তের দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন। আজ মঙ্গলবার চিঠিতে গোটা বিষয় উল্লেখ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তারপর এই চিঠি বেশ তাৎপর্যপূর্ণ। এবার অসমের মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রীকে, কারণ ঠিক 2 বছর আগে খড়গপুর আইআইটির ছাত্র ফাইজান আহমেদের রহস্যজনক মৃত্যু হয়েছিল, সেটাও ঝুলন্ত দেহ। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে এখনো মৃত্যুর তদন্ত চলছে। এবার ফরেন্সিক রিপোর্টের কথা তুলে ধরে আজ মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সেই চিঠিতে পড়ুয়া ফাইজানের মৃত্যু তদন্ত ভার সিবিআইকে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্তের এই চিঠির প্রেক্ষিতে নবান্নর বক্তব্য আসেনি। তারিখটা ছিল 2022 সালের 14 অক্টোবর। সেদিন খড়গপুর আইআইটির হস্টেলের ঘর থেকে ফাইজান আহমেদের দেহ উদ্ধার হয়। এই পড়ুয়া অসমের তিনসুকিয়ার বাসিন্দা। পড়ুয়ার এই ঝুলন্ত দেহ খবর পেয়ে পরিবার শোকে কাতর হয়ে পড়েন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের বিটেক পড়ুয়া ফাইজান আহমেদের এমন রহস্যজনক মৃত্যুতে আলোড়ন পড়ে যায়। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, ফাইজান আহমেদ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। র্যাগিং এর শিকার হয়েছেন বলেও দাবি করা হয়। তার বাবা মায়ের অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেয়। তখনই বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার লেটেস্ট আপডেট। সোমবার পেছন থেকে একটি মালগাড়ির সাথে ধাক্কা লেগে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 2টি পিছনের বগি লাইনচ্যুত হলে কমপক্ষে 9 জন নিহত এবং 36 জন আহত হয়। দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগরতলা থেকে কলকাতা শিয়ালদহের দিকে যাচ্ছিল।
যখন সকাল 9টার দিকে দুর্ঘটনাটি ঘটে। উত্তর সীমান্ত রেলওয়ের কাটিহার বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন। সুরেন্দ্র কুমার, জিআরএম, কাটিহার, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বলেন, গত 24 ঘন্টা ধরে সমস্ত রেলকর্মীরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। গত রাতে অবিরাম বৃষ্টি হয়েছিল, তবুও তারা লাইনটি পুনরুদ্ধার করার জন্য অবদান রাখতে পারে এমন সমস্ত কারণ পরীক্ষা করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্য সরকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতদের পরিবারকে সাহায্য করার জন্য একটি দুর্যোগ দল, চিকিৎসক এবং চিকিৎসা ব্যক্তিত্ব পাঠিয়েছে, যা 9 জন নিহত এবং 36 জন আহত হয়েছে। আমরা একটি দুর্যোগ দল, আমাদের ডাক্তার, চিকিৎসা ব্যক্তিত্ব পরিবারগুলিকে সাহায্য করতে এবং স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের জন্য 2টি সাহায্যকারী হাত পাঠিয়েছি। খবর পেয়ে আমি আসার চেষ্টা করি, কোনো ফ্লাইট ছিল না। আমি এখন এখানে দার্জিলিংয়ে এসেছি সব রোগী দেখতে। আগরতলা, ঝাড়খণ্ডের রোগী এবং স্থানীয় রোগীরাও রয়েছেন। আমি তাদের সবার সাথে কথা বলেছি, তিনি সাংবাদিকদের বলেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। সমস্ত কর্মী, মন্ত্রী এবং পরিবহন দপ্তরের সচিব এখানে রয়েছেন। সমস্ত আহতরা চিকিৎসাধীন রয়েছে। এটা খারাপ যে কেন্দ্রীয় সরকার কিছু করছে না। তারা কোনো ঘটনা ঘটার জন্য অপেক্ষা করছে কেন? কারণ তারা রেলওয়েকে বেসরকারীকরণ করতে চায়। বিপুল ক্ষতি হচ্ছে রাতের কলকাতা মেট্রোর। এখন কলকাতা মেট্রো রাতেও চলছে, তাতে বিপুল শহরের মানুষের উপকার হবে ভাবা হয়েছিল। আবার একই সঙ্গে মেট্রোর কোষাগার ভরবে ভেবেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। এই ভাবনার সঙ্গে বাস্তবের মিল নেই বলে জানা যাচ্ছে। এখন রাতে মেট্রো কলকাতায় চললেও যাত্রী সংখ্যা একেবারেই কম, দৈনিক গড়ে মাত্র 600 জন। এই পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষ এমনই রাতের পরিষেবা বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে বলে সূত্রের খবর। প্রায় 1 মাস হতে চলেছে রাতে স্পেশাল মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে। সপ্তাহে সোমবার থেকে শুক্রবার দমদম এবং কবি সুভাষের মধ্যেই রাতের মেট্রো পরিষেবার কর্মযজ্ঞের জন্য দিনে মেট্রোর মোট খরচ হচ্ছে 3,20,000 টাকার কাছাকাছি। কিন্তু রাতের যাত্রী কোথায়? এখন মেট্রোর তথ্য বলছে, এই স্পেশাল নাইট সার্ভিস পরিষেবা চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দিনে গড়ে 600 যাত্রী তা ব্যবহার করেছেন। এই বিষয়ে কলকাতায় মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে রাতে মেট্রো পরিষেবা চালু হয়েছিল। আমরা আশা করেছিলাম রাতে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে যাত্রীদের এই পরিষেবায় সুবিধা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আপ ও ডাউন লাইন মিলিয়ে রাতের মেট্রো চড়ছেন গড়ে 600 জন যাত্রী। তাতে আয় হচ্ছে 6,000 টাকা। দু প্রান্ত থেকে রাত 11টায় ছাড়ে স্পেশাল মেট্রো। 24শে মে তারিখ থেকে শুরু হওয়া এই স্পেশাল নাইট সার্ভিসে লাভের মুখ দেখছে না কলকাতা মেট্রো।